প্রেমিকার হাত স্পর্শ করার অপরাধে নরম হাতে করা থাপ্পড় আর চড়া গলার কোকিল কণ্ঠে করা অপমানে আবিরের চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ে, যেন পরনের পুরো শার্টটাই ভিজে একাকার। ঠোঁট কেটে রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়। এমন একটা ঘটনা ঘটবে সেটা যেন বিশ্বাস হচ্ছে না আবিরের বন্ধুদের, এমনকি উপস্থিত সকলেরই। কি হচ্ছে এখানে সেটাই জানতে চান, তাই তো? তাহলে আমার সাথে চলেন, আমি সবটাই লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। আজকে শনিবার সন্ধ্যায় আবিরের প্রাণপ্রিয় গার্লফ্রেন্ড অধরার বার্থডে অনুষ্ঠানে তার বাবার রাজপ্রাসাদের মতো বিলাসবহুল বাড়িতে আবির আর অধরার প্রায়ই 1 বছর হলো একে অপরকে ভালোবাসে। আবির এবার সবে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র আর অধরা ইন্টার সেকেন্ড ইয়ারে। আবির মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ায় পরিশ্রম করেই খেতে হয় সচরাচর। আবিরের পরিবারে বাবা নেই, সে অনেক আগেই ওদের একা রেখে উপরে চলে গেছে। মা আর ছোট্ট একটা বোন নিয়ে আবিরের পরিবার। আবিরের পড়ালেখার পাশাপাশি একটা মোটরসাইকেলের গ্যারেজে কাজ করে। আবির দুপুরের কাজ থেকে সে ঘুমিয়ে গেছে। সন্ধ্যায় ওর বোন রিয়া রুমে এসে ডাকার জন্য। ভাইয়া, ওই ভাইয়া ওঠ না, আয়ন ভাইয়া এসে তোর জন্য বসে আছে। তোরা নাকি কোথায় যাবি? পিচ্ছি, যা তো, আমাকে একটু ঘুমাতে দে, আমি একটু ঘুমাই। হ, তুই ঘুমা, আর আয়ন ভাইয়া আমাকে বকাবকি শুরু করুক। আমি তোকে ডাকিনি বলে, এমনিতেই আমি তাকে কত ভয় পাই। আবির রিয়ার কথা শুনে উঠে বসে। আসলে আবিরের তুলনায় আয়ান একটু বড় ঘরের সন্তান। রিয়া আবার আয়ানকে খুব ভয় পায়। তবে আয়ান রিয়াকে আবিরের থেকে বেশি ভালোবাসে। নিজের কোনো বোন না থাকায় রিয়া এবার ক্লাস 8-এ পড়ে। ছাত্রী হিসেবে মাশাআল্লাহ খুব মেধাবী। আয়ান কখন এসেছে? আর তুই আগে আমাকে না ডেকে এখন কেন ডাকছিস? তুই একটা কাজও ঠিক করে করতে পারিস না। ভাইয়া, আমাকে বকা দিলে আমি কিন্তু কান্না করে দিম। তুই জানিস আম্মু তোর জন্য আজকে নারকেল দিয়ে কুশলি পিঠা বানাইছে। সেইগুলো তোকে না ডাকতে দিয়ে আয়ন ভাইয়া আগেই পেট ভরে খেয়ে নিল, তারপরে তোকে ডাকতে পাঠালো। কি? ওই শালা আমাকে না ডেকেই খাওয়া শুরু করেছে? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি, ওর পেট থেকে আমি একটা একটা করে বের করব। সে তোদের ইচ্ছে, আমি গেলাম। আর আহাদ ভাইয়া কিন্তু এসেছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা যা, আমি আইতেছি। আবিরের কথাটা শুনে রিয়ার রুম থেকে চলে যায়। আর এদিকে আবির ফ্রেশ হয়ে অন্য রুমে এসে আয়ান আর আহাদের পেটে কিল দিয়ে বলে, তোদের এত বড় সাহস, আমাকে রেখে একাই আমার মায়ের হাতের রান্না করা পিঠা খেয়ে সাবার করে দিচ্ছিস? তো কি করব? তুমি মামা পড়ে পড়ে ঘুমাবা, আমরা তোমাকে ডাকতে এসে এভাবে না খেয়ে বসে থাকবো নাকি? আন্টির এত সুন্দর করে বানানো পিঠা রেখে, আরে আন্টির হাতের পিঠার ঘ্রাণ নাকে আসলেই তো আমার জিভ দিয়ে পানি চলে আসে। তাই বলে তোরা আমাকে একাই রেখে খাবি? যা, বাকিগুলো তোদের একটাও দিব না। কথাটা বলেই আবির আয়ান আর আহাদের সামনে রাখা পিঠার বাটিটা নিয়ে দৌড়, আর সাথে ওরা দুজনও উঠেই তাড়া করে। সেটা দেখে আবিরের মা মিসেস ফারিদা বেগম বলে, আমি তোদের নিয়ে আর পারলাম না। ওই আবির, আমি কি কম পিঠা বানাইছি যে ওরা খাইছে দেখে তোর ভাগে কম পড়বে? এখানে তো কম বেশি প্রশ্নই উঠছে না। আমার কথা একটা, ওরা আমাকে রেখে একা একা কেন খাইলো? তুমি কেল্লা ঘুমাইবা আর আমরা পিঠা বাসনা নাকি নিয়ে বসে থাকবো। তোরা একটু থাম তো। আর তোরা কোথায় যাবি? তাড়াতাড়ি রেডি হয়ে যা, 3টা 1 হলেই হলো, আমার একটুও শান্তি নেই। আবিরের মা মিসেস ফরিদা বেগম বলে। ফরিদা বেগমের কথা শুনে ওরা আর কিছু না বলে মজা করে পিঠাগুলো খেয়ে বেরিয়ে পড়ে। আসলে আয়ান ও আহাদ ফরিদা বেগমকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে, তাই তো এই বাড়িতেই বেশিরভাগ সময় থাকে। ওরা চলে যাবার পরে মিসেস ফরিদা বেগম রিয়াকে ডেকে জিজ্ঞেস করে, কিরে রিয়া, এই সন্ধেবেলা ওরা 3জন কোথায় যাবে? তুই কি কিছু শুনেছিলি নাকি? আর আবির তো আমাকেও কিছু বলে নাই। আম্মু, আমি তো জানি না ভাইয়া কোথায় যাবে। শুধু আয়ন ভাইয়া এসে ভাইয়াকে ডেকে দিতে বলল, তাই ডেকে দিলাম। এখন ওরা 3 শয়তান মিলে কোথায় গেল সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওরা যেখানে ইচ্ছা যাক, তুই গিয়ে একটু রান্নাঘরে দেখে আয় ওরা ঠিকমতো রান্না করতেছে কিনা। ঠিক আছে আম্মু।
আমি এক্ষুনি যাচ্ছি। রিয়া কথাটা বলেই রান্নাঘরের দিকে চলে যায়। আসলে আবির যে অধরার সাথে প্রেম করে সেটা ওর পরিবারের কেউ জানে না। আবির ওর বন্ধুদের সাথে একটা সিএনজি করে অধরাদের বাড়িতে চলে আসে। যেহেতু আবির অধরার জন্য পছন্দের জিনিস আগেই কিনে রেখেছিল, তাই এখন আর নতুন করে আনতে হলো না। আবির যেহেতু অধরাদের বাড়ি আগে থেকেই চেনে, তাই আসতে কোনো অসুবিধাই হলো না। পুরো বাড়িটা খুব সুন্দর করে লাল নীল বাতি দিয়ে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দোস্ত, আমি মাঝে মাঝে ভেবে পাই না, অধরা এত বড় লোকের মেয়ে হয়ে তোর মতো একটা গ্যারেজে কাজ করা ছেলেকে ভালোবাসে। আমরাও এই বিষয়টা কেন জানি কোনোভাবে বিশ্বাস হতে চাই না। তোদের এত বিশ্বাস করতে হবে না। আমি গরিব হতে পারি, তবে আমার মনটা তো রাজাদের মনের থেকে কোনো অংশে কম না, তাই না? হয়েছে, আর বলতে হবে না। এবার চল ভিতরে গিয়ে দেখি তোর মনের আকাশের পরই কোন আকাশে চাঁদ হয়ে জ্বলছে। আবির আয়ানের কথা শুনে আর কিছু না বলে ওদের নিয়ে ভেতরে চলে আসে। আবির বাড়ির ভেতরে পা ফেলতেই কেন জানি বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এইদিকে অধরা রুমে বসে সাজুগুজু করতেই যেন ব্যস্ত। সেটা দেখে ওর বান্ধবী অথই বলে, এই যে বান্ধবী, এত সেজে কি হবে? আবির ভাইয়া তো তোকে বিনা সাজে দেখেই বেশি খুশি হয়। চুপ থাক, আমি ওই ফকিরের জন্য সাজতে যাব কেন? আমার কি খাইয়া কোনো কাম নাই? আমি ওর মতো লো ক্লাস ফ্যামিলির ছেলের জন্য এত দামি মেকআপ নষ্ট করব? তোর স্পষ্ট বাংলা কথার মানে তো আমি কিছুই বুঝতেছি না। তুই যদি আবির ভাইয়ের জন্য নাই সেজে থাকিস, তাহলে এমন করে কাকে দেখানোর জন্য সাজলি শুনি? অথই, তুই নিজেই কিন্তু বললি আমি একদম বাংলা কথায় বলেছি, তাও আবার স্পষ্ট। তাহলে বুঝলি না কেন যে আমি আমার বাবার পছন্দের ছেলের জন্য সেজেছি, ওর মতো ফকিরের জন্য না? কি বলিস তুই? তুই না আবির ভাইয়াকে অনেক ভালোবাসতি, যেটা আমরাও তো নিজের চোখেই দেখেছি। ভালোবাসতে যাব আমি, তাও আবার ওর মতো এক টাকার ফকিরকে? হাসালি রে বান্ধবী, হাসালি। আমার কথাটা তোর কাছে হাসির মনে হলো, আমার কাছে কিন্তু হাসির মনে হচ্ছে না। আমি জানি আবির ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে। অথই, চুপ কর তো। ওর কথা আমার শুনতে ইচ্ছা হচ্ছে না। বলতে পারিস ওর নামটা শুনলে আমার বমি আসে। এখন চল নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চল, কি আর করা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। তবে একটা কথা কি, যেটাই করিস না কেন একটু ভেবে চিন্তে করিস, পরে যেন আবার পস্তাতে না হয়। অথইয়ের কথা শুনে অধরা আর কোনো কথা না বলে সেখান থেকে দুজনেই নিচে চলে আসে। এদিকে আবির ওর বন্ধুদের নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। আবিরের চোখ দুটি যেন বারবার অধরাকে খুঁজতেই মরিয়া, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ সিঁড়ির দিকে আবিরের চোখ দুটি আটকে যায় অধরাকে দেখে, কেননা অধরাকে দেখতে খুব সুন্দর লাগছে। সাদা লেহেঙ্গা পরায় সাদা পরীর থেকে যেন কোনো অংশেই কম লাগছে না অধরাকে। ঠোঁটে লিপস্টিক, কানে দুল, এক হাতে স্বর্ণের ব্রেসলেট, অন্য হাতে ঘড়ি। উফ, চুলগুলো খুব সুন্দর করে সাজানো। আবিরের এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আয়ান বলে, দোস্ত, এভাবে চোখ দিয়ে গিলে না খেয়ে কাছে গিয়ে মন ভরে দেখে কিছু কথা বলে নে। যা, এখানে সবাই তোর দিকেই তাকিয়ে আছে। আয়নের কথা শুনে আবির একটু না প্রায় অনেকটাই লজ্জায় কাতর হয়ে পড়ে। আবির কিছু না বলে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে এসে অধরার সামনে দাঁড়িয়ে হাতে করে নিয়ে আসা জিনিসগুলো দেয়। অধরা আবিরের হাত থেকে জিনিসগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে সবাই তো অবাক। আর অবাক হবেই না কেন, আপনারাই বলেন। আবির বেচারা আহাম্মকের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর অধরা বলতে শুরু করে, তোর কি মনে হয় আমি কোনো রাস্তার ভিখারি যে তোর আনা এইসব সস্তা উপহার গ্রহণ করব? আরে ভিখারির বাচ্চা, তুই যে শাড়িটা প্যাকেট করে নিয়ে এসেছিস ওটা তো আমার বাড়ির কোনো কাজের মেয়েও পরবে না, আর সেখানে আমি। আসলে ছোট লোক সবসময় ছোট লোকই থাকে। তুমি তো জানো আমি কোন পরিবারের সন্তান, আমার কিভাবে দিন কাটে, কি করে পরিবারের সবার মুখে খাবার তুলে দিই। তুমি না আগেও এর থেকে নিম্নমানের উপহার পেয়েও দামি জিনিস পাওয়ার থেকে বেশি খুশি হতে? তাহলে আজকে এমন কেন করছো? অধরা আবিরের কথাটা শোনা মাত্রই ঠাস করে আবিরের গালে থাপ্পড় লাগিয়ে কোকিল কণ্ঠে বলতে থাকে, এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছিস, এই দিনটার জন্যই আমি তোর সাথে প্রেমের অভিনয় করেছিস।
কি বলছো তুমি? আমার সাথে প্রেমের অভিনয় করছো মানে কি? তোর কি মনে হয় আমি এমন আভিজাত্য ছেড়ে তোর মতো সামান্য একটা রাস্তার ছেলেকে ভালোবেসে নিজের জীবনটা নষ্ট করব? আরে তুই পাগল হতে পারিস, কিন্তু এই অধরা চৌধুরী কোনো পাগল না। এই যে দেখেছিস, এই ছেলেটা আমার হবু স্বামী, মাসে কত টাকা ইনকাম করে আর কত টাকার মালিক সেটা জানিস? অধরা, আমি তো তোমার সাথে মিথ্যা প্রেমের কোনো অভিনয় করিনি, তাহলে কেন করছো এমন? তুমি তো আমার সম্পর্কে সবটাই জানো। আমি তো তোমার প্রেমে পড়তে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো তোমার প্রেমে পড়তে। আগে লেভেলে আয়, তারপর কথা বলতে আসিস। ফকিরের বাচ্চা শখ কত, বড় লোকের মেয়েকে বিয়ে করে সারা জীবন পায়ের উপরে পা তুলে খাবে। অধরা ম্যাডাম, আপনি সবার সামনে আমার বন্ধুকে এভাবে অপমান করতে পারেন না। ও গরিব হতে পারে, তাই বলে কি ওর কোনো মান সম্মান নেই? ফকিরের আবার সম্মান? তোর বন্ধুকে নিয়ে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো সব কটারে। থাক মিস অধরা চৌধুরী, সেটার আর দরকার নেই। তবে একটা কথা মনে রাখো, একদিন এমন একটা দিন আসবে যেদিন এই আবিরের পা ধরেই কেঁদে কেঁদে চোখের পানি আর নাকের পানি এক করতে হবে। সেদিন এই আবির আর আবির থাকবে না। স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে ভালো লাগে, কিন্তু তোর মতো জেগে জেগে স্বপ্ন দেখাটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। এই অধরা চৌধুরীর জীবনে এমন দিন কখনো আসবে না যে আমি তোর জন্য কান্না করব। দাঁড়াও, স্বপ্ন দেখতে মানা নেই বলেই আমাদের মতন হাজারো মানুষের বুকে পাহাড় সমান কষ্টকে লুকিয়ে রেখে বেঁচে আছি। তুমি আমার সাথে যা করলে সেটার মূল্য তোমাকে দিতেই হবে। পায়ের জুতো দেখেছিস না? আমি কি বলছি, এই জুতো দিয়ে তোকে মারলেও তো জুতোর সম্মান কমে যাবে, কেননা এই জুতোর থেকেও তোর দাম কম। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আজ যেভাবে দূরে ঠেলে দিচ্ছ, একদিন ঠিক এভাবেই আমাকে কাছে টেনে নেবে। মনে রেখো মিস অধরা, এই আবির ছাড়া এই পৃথিবীতে কোনো ছেলেই তোমার জীবনে আসতে পারবে না। তোর কথা শুনে আমি না হেসে পারছি না। তুই দেখছিস আমার হবু স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে, তাও আবল তাবল বলছিস। এই আয়ান, দেখ তো তোর বন্ধু পাগল টাগল হলো নাকি। অধরা, তুমি কাজটা ভালো করলে না। আজকে আমার বন্ধু গরিব বলে তুমি এমন করলে, এর মূল্য একদিন ঠিকই দিতে হবে, মিলিয়ে নিও। আবির সেখানে আর দেরি না করে চলে আসে, চোখ মুছতে মুছতে। সাথে ওর বন্ধুরাও চলে আসে। পুরো বাড়িটা মানুষের ভিড়ে মোমো করছিল, কিন্তু এক নিমেষেই সেটা অজানায় হারিয়ে গেল। অধরা একপাশে দাঁড়িয়ে আছে আর ওর বাবা ওর সামনে এসে বলে, আমি বিশ্বাস করতে পারছি না তুই এভাবে কথা বলবি ওর মতো ফকিরের সাথে। তবে খুব ভালো লেগেছে আমার, একটু দেরিতে হলেও তো বুঝেছি এই সমাজে বেঁচে থাকতে হলে কি ভুল আর কি ঠিক। আব্বু, তুমি হলো আমার জন্মদাতা পিতা, আর ওই ফকির সামান্য একটা আবেগের বশে পছন্দের মানুষ মাত্র। তোমাকে রেখে ওকে কি করে প্রাধান্য দিই বলো? এই তো আমার লক্ষ্মীমা, এবার তাহলে কেকটা কেটে ফেলো, সবাই তো এই খুশিটার জন্যই অপেক্ষা করছে। ঠিক আছে বাবা, আমি এখনই কাটছি। আমি আজকে অনেক খুশি, কেননা আমার শত্রু থেকে প্রতিশোধ নিতে পেরেছি। অধরা খুব কষ্টে কথাগুলো বলে সবাইকে নিয়ে কেক কাটতে যায়। কষ্টে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, চোখ থেকে নোনা জল যেন বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু লোকলজ্জার ভয়ে সেটা হচ্ছে না। অধরা বুঝতেও পারছে না কেন কষ্ট হচ্ছে ওর। বাবার কাছে তো খুশি মনেই কথাগুলো বলল, তাহলে কেন কষ্ট হচ্ছে ওর? আর তাছাড়া ও তো চেয়েই ছিল আবিরের সাথে এমনটা করতে, ওর পছন্দ মতো সেটাই হলো। দেখতে দেখতে অনুষ্ঠানের সকল কার্য শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষ করে অধরা রুমে চলে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখে অথই রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে বিছানার পাশে। অথইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অধরা বলে, কি রে বান্ধবী, তোর আবার কি হলো? এভাবে আমার রুমে এসে রাগি মুডে কাঠপুতলের মতো দাঁড়িয়ে আছিস কেন, বাসায় না গিয়ে? অধরা, তুই ভালো করেই জানিস আমি কেন বাসায় না গিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আজব তো, তুই কি জন্য এখানে দাঁড়িয়ে আছিস সেটা আমি কিভাবে বুঝতে পারবো, সেটাই তো ভেবে পাচ্ছিস না। সেটা তো এখন ভেবে পাবি না, যখন আবির ভাইয়ের কষ্ট হবে ভেবে প্রেম করতে চাইছিলি না, তখন ঠিকই আমাদের মাধ্যমে প্রেমটা করিয়ে নিয়েছিলি। তাহলে আজ কেন এভাবে সবার সামনে তাকে অপমান করলি? আবির ভাইয়া গরিব, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সেটা তো তোর অজানা ছিল না। তাহলে আজকের এই ভরা মজলিসে জুতো মেরে পিণ্ডদান করার কি হলো? তখন আবেগের বশে ভালোবেসেছিলাম, এখন আমি বুঝতে শিখেছি, তাই আবেগও শেষ, আর ভালোবাসার গলায়ও রশি পড়েছে। অধরা, একটা কথা মনে রাখিস,
আজকে যেই ছেলেটাকে সবার সামনে নাকে রশি দিয়ে ঘোরালি, জুতা মারতে চেয়ে গরিব বলে অপমান করলি, একদিন তার জন্যই তোকে কাঁদতে হবে। আমি বুঝতেছি না তুই এখন এসব কেন বলতেছিস। যা তো, তোর মাথা ঠিক নাই, বাসায় গিয়ে ঘুমা, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমার মাথা ঠিক নাই। আসলেই উচিত কথা বললেই দোষ, বুঝবি বান্ধবী, একদিন ঠিকই বুঝবি। তোর জীবন থেকে কত দামি জিনিস হারিয়ে ফেললি, সেদিন বুঝে আর কোনো কুল কিনারা খুঁজে পাবি না। আরে ইয়ার, এখান থেকে যা তো, তোর কথা আমার শুনতে ইচ্ছা হচ্ছে না, কেমন পোড়া পোড়া মনে হচ্ছে। অথই আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে অধরা পোশাক চেঞ্জ করে বিছানায় ঠাস করে শুয়ে পড়ে। সারাদিনে অনেক ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই সব ঘুম যেন ওর চোখেই বাসা বাঁধে। এদিকে আবির যেন বিশ্বাস করতেই পারছে না অধরা ওর সাথে এমনটা করবে। আবির নির্জন একটা ফাঁকা জায়গায় বসে পড়ে। তার পাশে দাঁড়িয়ে আছে ওর বন্ধুরা। আবির ওর বন্ধুদের উদ্দেশ্য করে বলে, বলতে পারি সায়ান, আমার ভালোবাসায় কিসের কমতি ছিল যে অধরা আজ আমার সাথে এমন করলো? আমি গরিব বলে কি আমার ভালোবাসার কোনো অধিকার নেই? আমি গরিব দেখি কি সে আমার সাথে এমন করবে? আমিও তো স্বপ্ন দেখতে চেয়েছি তাকে নিয়ে, সে তো তাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখতে শিখেছে। এটা তো হবারই ছিল। আরে বন্ধু, এসব বড় লোকের মেয়েরা এমনই হয়। আবেগের বশে যাকে ভালো লাগবে তার সাথে কিছুদিন চুটিয়ে প্রেম করে আবার আবেগ ফুরিয়ে গেলেই দূরে ছুঁড়ে ফেলে দিবে। জানিস দোস্ত, এরা হলো বিষাক্ত সাপের মতোই। যতই পোষ মানানো হোক না কেন, লেজে পা পড়লে ছবল মারবেই। আমিও বিশ্বাস করতে পারছি না যে মেয়েটা একটা দিন আবিরকে না দেখিয়ে থাকতে পারতো না, আজ সে এভাবে দূরে ঠেলে দিল কি করে। আমার মনে হয় এর মাঝে কোনো কাহিনী আছে। আর তাছাড়া আদার বাবা তো বেশি সুবিধার না, শালাই এক নম্বরের বদমাইশ। আবির, আমি বলি কি, এভাবে ভেঙে পড়িস না। একটা গেছে তো কি হয়েছে? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? কালকেই নতুন নতুন মেয়ে তোর পিছনে ঘুরঘুর করবে। আমার যে নতুন ফুলের দরকার নেই, আমার যে শুধু ওকেই চাই। খুব বেশি ভালোবাসি অধরাকে। আমার মৃত্যু ছাড়া ওকে ভুলে যাওয়া সম্ভব না রে। ও যে আমার নিঃশ্বাসে মিশে গেছে। আবির, পাগলামি না করে ঠান্ডা মাথায় ভেবে দেখ। ওই যদি দুর্বল মনের মেয়ে মানুষ হয়ে তোকে ভুলে থাকতে পারে, তাহলে তুই কঠিন মনের মানুষ হয়ে কেন ওর মতো ছলনাময়ী মেয়েকে ভুলে থাকতে পারবি না? হ্যাঁ, আবেগ কাটাতে শেখ, দেখবি জীবন সুন্দর হয়ে উঠবে। দোস্ত, চাইলে কি আর ভোলা যায়? ওর চাঁদ মুখটার ছবি যে আমার এই বুকে খোদাই করা হয়ে গেছে, যেটা হাজারো সিরিজ কাগজ দিয়ে ঘষলেও তুলে ফেলা সম্ভব না। দেখ দোস্ত, অধরা কিন্তু বলেই দিল সে ওই ছেলেকে বিয়ে করবে। তাহলে তো তুই ওর কথা কোনো মনে করতেছিস? তুই ওকে ভুলে গিয়ে নিজে এমন পজিশনে দাঁড় করা, যে পজিশনে অধরার মতো হাজারো মেয়ে বাবা সব তোর কাছে চলে আসবে মেয়ে বিয়ে দিতে। এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, কখনো ভালোবাসার কমতিও রাখিনি। আজ আমি গরিব বলেই কি আমার ভালোবাসা ওর কাছে হেরে গেল? আমি ওকে দেখিয়ে দেব, ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। ওকে আমার হতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। না রে, তোকে বুঝিয়ে লাভ নাই। তোর যা ইচ্ছে তাই কর, আমরা গেলাম। পাগলকে বুঝালেও সে তার ভালোটা বুঝতে না পারলেও বোঝার চেষ্টা করে, আর তুই শালা ভালো মন্দ কোনটাই বুঝতে চাস না। আমার এত কিছু বোঝার দরকার নেই। তোরা শুধু বল, আমি কি করে আমার জীবন থেকে এই অভিশপ্ত গরিবের সাইনবোর্ডটাকে সরিয়ে ফেলতে পারবো, যেটা আমার গলায় আজও কাটা হয়ে ঝুলে আছে। এটা তো কোনো মুখের কথা না যে তুমি চাইলা আর সিনেমার মতো রাতারাতি বড়লোক হয়ে গেলা। এটা বাস্তব। নেশার মাঝে থেকে নিজেকে বের করে দেখ, বাস্তবতা বড়ই কঠিন। আমি এই কঠিনকেই কাজে লাগিয়ে দেখব। যেই টাকার জন্য অধরা আমাকে অপমান করে, সেই টাকাকেই আমার জীবনে ধরে আনব। টাকা কোথায় আছে সেটাই দেখে ছাড়ুন। এই আহাত, চল তো, ও পাগল হয়ে গেছে। কাজ করে সামান্য গ্যারেজে আর স্বপ্ন দেখতে ব্যস্ত বড়লোক হবার। আরে তুই কেন বুঝিস না, আমাদের মতো গরিবদের জন্মই শুধু হয়েছে বড়লোকেদের লাথিগুতো খাওয়ার জন্য, তাদের গোলামি করার জন্য। এভাবে ওরা আবিরকে অনেক বোঝায়, কিন্তু আবির কোনো কিছুতেই বুঝতে চায় না। তাই আয়ান ও আহাত আবিরকে রেখেই সেখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যায়। কিছু দূর গিয়ে আবারও ফিরে আসে আর আবিরকে সাথে করে বাসায় নিয়ে যায়। আবিরকে ওর মা বোন এমন অবস্থায় দেখে। তোমরা না তখন ভালোভাবেই গেলে,
তাহলে এখন আমার ভাইয়ের কি হলো যে এমন মনমরা হয়ে আছে? তোমার ভাই বড়লোক দেখে প্রেমে পড়েছিল, তাই ভালোবাসার পুরস্কার হিসেবে আজ সেই মেয়ে 1 কেজি ছ্যাঁকা দিয়ে বাঁকা বানাই দিছে। কি বলো? ভাইয়া প্রেম করতো আর আমি সেটা একটুও বুঝতে পারিনি? তা ভাবি দেখতে কেমন? আহাত, এবার দেখ আবিরের সাথে রিয়াও পাগল হয়ে গেছে। যেই মেয়ে আবিরকে গরিব বলে, ছোট লোক বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর সেই মেয়েকেই ভাবি বলছে। আমার বিশ্বাস আছে আমার ছেলে যেই মেয়েকে পছন্দ করেছে সেই মেয়েকেই আমার বাড়ির বউ করে বানাবে। আন্টি, আমি এখন এখানে থেকে পাগল হতে চাই না, তাই আমি এখন গেলাম, পরে আসবনি, আপনারা সবাই স্বাভাবিক হলে। আয়ান ও আহাত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে আবিরের মা আবিরকে জিজ্ঞেস করে, আবির আমি বুঝতে পারছি না তোকে আমি এত শক্ত করে গড়ে তুলেছি, তাহলে এই সামান্য বিষয় ভেঙে পড়ছিস কেন? মনে রাখিস, দুর্বলতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মনকে শক্ত কর, সামনে তোকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। আমি বুঝি না, তুমি সেই ছোটকাল থেকে আমাকে এই একটাই গল্প শোনাচ্ছ। আমি তো এটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। এর আসল রহস্য কি মা? বাবারে, সময় হলে দ্বিতীয় কথাটাও জানতে পারবি। শুধু একটা কথাই মনে রাখ, তোকে অনেক বড় হতে হবে, অনেক বড়। যেদিন সবাই তোর কথা শুনবে তুই শুধু বলবি। কী সব বলো, যার মানে আমি কিছুই বুঝি না। এই ইতিহাসটা যে আমি কবে শুনতে পাবো আল্লাহ জানে। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধর, একদিন ঠিকই শোনাবো এর ইতিহাস। আবিরের মা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে আবিরের মন থেকে কিছু সময়ের জন্য অধরার কথা মুছে গিয়ে ওর মায়ের বলা কথা বারবার রিপিট হতে থাকে। কি এমন জিনিসের জন্য ওর মা সবসময়ই একটা কথাই ওকে শোনায়, যেটা ও ভেবেই পায় না? রিয়া আবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, তুই যে প্রেম করিস, কই আমাকে তো কখনো দেখাসনি ভাবিকে, বা কখনো বলিসনি মেয়েটার ব্যাপারে? আমি আসলে অধরাকে এখানে নিয়ে এসে তোদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই বলিনি। কিন্তু সেটা আর হলো না। আজ আমি গরিব বলে সে আমাকে ছেড়ে চলে গেছে। ভাইয়া চিন্তা করিস না, তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ভাবি তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তাকে তোর প্রেমের বাঁধনে আটকা পড়তেই হবে। এসব বাদ দে তো, আমার ভালো লাগছে না। সেদিনের কথা মনে পড়তেই বুকের বাম পাশটা কেঁপে ওঠে। কেন ভাইয়া, সেদিন কি হয়েছিল? জানিস রিয়া, আমি না চোখ বন্ধ করলেই কি একটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু ঠিক সেই জিনিসটা আমি বুঝতে পারি না। তবে এটা মিন করতে পারি সেই দৃশ্যটা ছোট্টবেলার। হতে পারে, কেননা আম্মু তো বলে আমরা ছোট থাকতে নাকি আমাদের সাথে অনেক ঘটনা ঘটে গেছে, যেটা আমরা মনে করতে পারি না। হরে, হতে পারে এই দৃশ্যটার সাথে আমার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। আর জানিস রিয়া, আমি না অধরাকে ভালোবাসতে চাইনি, কিন্তু পরে কেন যে ওর প্রেমে পড়েছিলাম সেটাই বুঝতে পারিনি। ভাইয়া, আমার না তোর প্রেমের কাহিনীটা শুনতে খুব মন চাচ্ছে, একটু বল না কি করে তোদের প্রেম হলো। শুনবি তুই? আচ্ছা বলছি, কেননা আমাদের প্রেমের গল্পটা শোনা দরকার। আজ থেকে 1.5 বছর আগে, দিনটা ছিল রবিবার। আমি সকাল সকাল হেঁটে গ্যারেজে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে পাশ কাটিয়ে সামনে থাকা একটা বুইড়া চাচাকে ধাক্কা দিয়ে বসে। চাচার কাঁধে ছিল কলস ভর্তি দুধ। ব্যাস, ধাক্কা দেওয়ার সাথে সাথেই কলস ভেঙে যায় এবং দুধ পড়ে যায়, আর চাচা বসে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে আমার খুব রাগ হয়, তাই দৌড়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করাই। গাড়ির সামনে গিয়ে অন্যদিকে তাকিয়ে, এই গাড়ি থেকে নামেন। বাবার টাকায় গাড়ি দেখা কি রাস্তা নিজের বাপের মনে করিস নাকি? কোথায় কি আছে না দেখে গাড়ি চালাস? আবির কথাগুলো বলেই ড্রাইভারের দিকে তাকায় তাকে টেনে বের করার জন্য। আবির ড্রাইভারকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ড্রাইভার কোনো মেয়ে না, বরং ড্রাইভার একটা 16 বছরের পরীর মতো সুন্দরী মেয়ে। আবির তো প্রথম দেখায় হেব্বি ক্রাশ খেয়ে বসে আছে। আবিরের ধ্যান ভাগে গাড়ির হর্ন শুনে। এই নাম গাড়ি থেকে। কি মনে করছিস এরা মানুষ না? দেখ কি করেছিস এর, যেটা দিয়ে সে তার পেটের ভাত জোগাড় করছে, আজকে তোর কারণে সেটা নষ্ট হয়ে রাস্তায় পড়ে আছে। আমি অনেক সময় হলো তোর বকবক শুনছি, কিন্তু কিছুই বলছি না। তুই যে এত কথা বলছিস, তুই কি জানিস আমি কে? তুই কোন দেশের সরকার যে তোকে চিনে রাখতে হবে? আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে চিনি না। নিজেকে কখনো সাদা তো কখনো কালো মনে হয়।
তাহলে তোকে কি করে চিনব? তোকে কিছু বলছি না দেখে খুব উঠতে শিখে গেছিস তাই না? যখন ডানা কেটে দেবো তখন আর উঠতে সাহস করবি না। দেখ কোটিপতির অহংকারী মেয়ে, আমি তোর সাথে বেশি কথা বলে আমার এই ঠান্ডা মাথা গরম করতে চাই না। তাই তুই ভালোই ভালো এই বুইড়া মানুষটার যে ক্ষতি করেছিস তার ক্ষতিপূরণ দিয়ে বিদায় হ। মেয়ে না হলে এতক্ষণ তোকে যে কি করতাম আমার মন সেটা বুঝে উঠতে পারছে না। অধরা আবিরের কথা শুনে হাত তোলে আবিরকে মারার জন্য। এদিকে আশেপাশে মানুষের ভিড় জমে গেছে এই দৃশ্য দেখার জন্য। আবির অধরার হাত ধরে বলে, এই নরম হাতটা কাউকে আঘাত করার জন্য না, বরং এই হাতটা হলো স্বামীকে সুন্দর করে আদর করার জন্য। তাই যত্ন করে রেখে দে, বিয়ের পর কাজে লাগবে। হয় স্বামীকে আদর করতে, না হয় স্বামীকে সোজা করতে। উফ, তোকে আমি দেখে নেব। তুই তো জানিস না বাঘের হাত থেকেও হয়তো ছোট্ট হরিণটা বেঁচে যেতে পারে, কিন্তু এই অধরা চৌধুরীর হাত থেকে কেউ নিস্তার পায় না। তোর ডায়লগ শুনে না এই গরিবের পেটের ভাত জুটবে না, তাই টাকাটা দিয়ে বিদায় হয় এখান থেকে। আইসে আমাকে গল্প শোনাতে। হাত থেকে ভ্যানিটি ব্যাগ নিয়ে টাকা বের করে ওই বুইড়া লোকটাকে দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এদিকে আবির আবার ব্যাগটা অধরার হাতে দিয়ে, অহংকারের ভ্যানিটি ব্যাগ রেখে একটু গরিব মানুষকে মানুষ বলে ভাবতে শুরু কর। টাকার গরম সবসময় থাকে না। কথায় তো আছে, আমি ধনী রে ভাই, দুপুরে ফকির সন্ধ্যা বলে। তোকে তো আমি দেখে নেব, শুধু ফিরে আসার জন্য সময়ের অপেক্ষা কর। আর যখন তোর সামনে আসবো তখন তুই ভাবতেও পারবি না তোর সাথে কি হবে। তুই আমার কি করতে পারিস সেটাই দেখতে চাই। যা পারিস তুই করিস, আমি রেডি আছি। দেখা হবে মাঠে, তুই রেডি থাক, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অধরা কথাটা বলেই আবিরের সামনে থেকে গাড়ি নিয়ে হনহন করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আবির দেখে ওর চারপাশের অনেক মানুষ শুধু তামাশা দেখতেই ব্যস্ত। তাই আবির সবাইকে উদ্দেশ্য করে চড়া গলায় বলে, আজ আপনাদের মতন কিছু মানুষের জন্য সমাজের সব মানুষদের বদনাম হচ্ছে। দেখছেন একটা অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে, আর তাকে সাহায্য না করে তামাশা দেখছেন আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চান। আজ এই বুইড়া মানুষটা যদি আপনাদের কেউ হতো তাহলে কি পারতেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে? আবিরের কথাগুলো শুনে উপস্থিত সবাই কোনো প্রকার কথা না বলে মাথা নিচের দিয়ে সেখান থেকে চলে যায়। কেননা তারা বুঝেছে আবির কোনো ভুল কথা বলেনি। আজকাল এমনটাই হচ্ছে আমাদের সাথে। আমরা বিপদে পড়া মানুষকে উপকার করা না করে তাকে নিয়ে মজা ঠাট্টায় মেতে উঠি। আবির সেখান থেকে চলে আসে গ্যারেজে। এদিকে আবিরের মা রান্নাঘরে রান্না করতেছে। এমন সময় রিয়া রুম থেকে বের হতে হতে বলে, মা, আজকে কি রান্না করতেছো? একদম ভালো কিছু রান্না করবা কিন্তু। কিরে রিয়া, ভালো কিছু রান্না কেন করব না? হ্যাঁ, তুমি জানো না, ভালো কিছু রান্না করলেই পিপিলিকার মতো গন্ধ শুকতে শুকতে আয়ন ভাইয়ার আহাত ভাইয়া চলে আসবে। রিয়ার কথা শুনে ওর মা কিছু বলতে যাবে তার আগে আয়ান বাইরে থেকে ভেতরে এসে রিয়ার কান ধরে বলে, ওই পেতনি, আমি পিপিলিকার মতো খাবারের গন্ধ শুকে আসি তাই না? মানে ভাইয়া তুমি কখন আসলে? এই যে তুই যখন আমাদের নামে প্রশংসা করতেছিলি আন্টির কাছে, তখনই এসেছি। ভাইয়া, আমি তো তোমাদের নিয়ে মার সাথে মজা করছিলাম। এটাকে তোমরা সত্য ভেবেছো? তোমরা আসলেই বোকা। আমরাই তো বোকা, তার জন্য এক জোড়া কাচের চুড়ি নিয়ে এনেছিলাম, কিন্তু আমরা তো বোকা চাই, সেটা আর দিবা না। ভাইয়া, চুড়ি আমাকে দাও। তোমরা অনেক ভালো, আমি বোকা। তুই যে কেমন সেটা আমরা জানি। এই ধরনের এই চুড়ি তোর জন্য। ধন্যবাদ ভাইয়া। আহাতের হাত থেকে চুড়িটা নিয়ে রিয়া চলে যায়। আসলে আয়ান আর আহাত রিয়াকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। রিয়াদের সাথে ওদের আগে পরিচয় ছিল না, তবে আবির যখন কলেজে প্রথম ভর্তি হয় তখন পরিচয় হয়েছে। আসলে আবিররা আগে এখানেই ছিল না। তোরা ফাজিল মেয়ের কথায় কিছু মনে করিস না। তোরা তো জানিসই রিয়া একটু বেশি ফাজলামি করে তোদের সাথে। আন্টি, ওই পেতনির কথা মনে রাখলে আমার পেটে ভরবে না। আর আমরা তো জানি রিয়া আমাদের কতটা ভালোবাসে। হ্যাঁ আন্টি, আমরা তো রিয়াকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি। সেটা আমি জানি। তোরা আমাদের পরিচিত না হয়ে যেটুকু করেছিস সেটার কথা কোনো ভুলতে পারবো না। আন্টি, তুমি এসব ইমোশনাল কথা বাদ দিয়ে আমাদের তোমার হাতের তৈরি মিষ্টি আলু ভাজি দিয়ে রুটি দাও তো। পেটটা খাওয়ার জন্য একেবারে মৌ মৌ করতে।
তোরাও পারিস বটে। আচ্ছা থাক, আমি তোদের জন্য নিয়ে আসতেছি। রিয়ার মা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে আয়ান ও আহাত বারান্দায় পাটি পেরে বসে পড়ে। কিছু সময় পরে আবিরের মা খাবার নিয়ে এসে ওদের দিতেই ওরা রিয়াকে সাথে নিয়ে খাওয়া শুরু করে, কেননা আবির আজকে সন্ধ্যার আগে বাসায় আসবে না। খাওয়া দাওয়া শেষ করে আন্টি, আমরা এখন যাই। আর তোমার বাঁদর ছেলে আসলে বইলো না আমরা আসিনি। তোরা আর ভালো হবি না। আচ্ছা আবার আসিস কিন্তু। এভাবে আরও কিছু কথা বলে ওরা চলে যায়। এদিকে অধরা বাসায় এসে হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে, যেটা দেখে কাজের লোকেরা সারি সারি দাঁড়িয়ে থেকেও কিছু বলতে পারছে না, কেননা তারা সবাই জানে অধরার রাগ কতটা ভয়ঙ্কর। এদিকে মেয়ের এমন রাগ দেখে রফিক সাহেবও চুপ করে দাঁড়িয়ে আছে। সেও কিছু বলছে না, কারণ সে জানে অধরার রাগ ঠান্ডা না হলে কিছু বলেও লাভ নাই। অধরা অনেক জিনিস ভাঙার পরে সোফায় গিয়ে বসলে ওর বাবা রফিক সাহেব ফ্রিজ থেকে বরফ বের করে অধরার মাথায় দিতেই রাগের পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যায়। আব্বু, আমার মাথায় বরফ দিয়ে ঠান্ডা হবে না যত সময় পর্যন্ত ওই ছোট লোকের বাচ্চাকে শায়েস্তা করতে পারবো। ফকিন্নির বাচ্চার সাহস কত বড়, আমার সাথে জোর গলায় কথা বলে, আবার এই অধরা চৌধুরী থেকে জরিমানা নেয়। অধরা, তোর কার সাথে কি হয়েছে আমাকে বল। আমি এক্ষুনি লোক পাঠিয়ে ওই ছেলের হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। তোমার কিছুই করতে হবে না, যা করার আমি করব। মনে রেখো, এই অধরা রফিক চৌধুরীর একমাত্র মেয়ে, রাগের যেতে কম নেই, ওকে শেষ করে ফেলবো। আচ্ছা মা, ঠিক আছে, তুই ওকে শাস্তি দিস, কিন্তু সব ভেঙে নষ্ট করাটা কি ঠিক ছিল? এমনিতেই জিনিসপত্রের যে দাম। আব্বু, আমার থেকে তোমার কাছে এই জিনিসগুলোর দাম বেশি হলো? কি বলিস এসব? তুই হলি আমার কলিজার টুকরা, একমাত্র মেয়ে, তোর দাম আমার কাছে সবসময় সবার উপরে। এভাবে বাবা মেয়ে আরও অনেক কথা বলে। পরের দিন সকালে অধরা ওর বান্ধবী অথৈকে নিয়ে কলেজে যাচ্ছে। ঠিক এমন সময় বাড়ি থেকে অনেকটা দূরে আসলে গাড়িটা ঠাস করে বন্ধ হয়ে যায়। অধরা গাড়িকে স্টার্ট করার অনেক চেষ্টা করেও না পেরে বাইরে বেরিয়ে উড়াধুরা লাথি দিয়ে। অথই, এই মুড়ির টিন তো নষ্ট হয়ে গেল, এখন আমি কলেজে যাব কি করে? বুদ্ধি বের কর। সেটার চিন্তাই তো আমার ঘুম পাচ্ছে, তবে আমাদের হাতে তো এখনো কিছু সময় আছে, তাই চেষ্টা করে গাড়িটাকে যদি মেকানিকের কাছে নিতে পারি তাহলেই হবে। তোর কথা তো ঠিকই আছে, তবে আমি এই গাড়িটাকে গ্যারেজে নিয়ে যাব কি করে? সেই কথা কি তোর মাথায় আসলো না? দেখ, এই রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করতেছে, এখন এদের মাঝ থেকে কয়েকজন লোককে ডেকে সাহায্য করতে বললে অবশ্যই তারা আমাদের সাহায্য করবে। এখন দেরি না করে তুই বরং সেটাই কর। তুই কথা খারাপ বলিসনি, তবে আমরা কারো সাহায্য করি না সেটা জেনেও কেউ কি আমাদের বিপদে এগিয়ে আসবে নাকি, সেটাই দেখার বিষয়। তবুও তুই যখন বললি তখন চেষ্টা করে দেখতে তো আর অসুবিধা নেই, তাই না? অধরা কথাটা বলেই আশেপাশের মানুষকে খুঁজতে লাগলো। কিছু সময় পরে কয়েকজন মানুষকে ওদের বিপদে পড়ার কথাটা বললে ও তারা ওদের সাহায্য করতে এগিয়ে আসে। সুন্দরী মেয়ের আদেশ বলে কথা, ওদের গাড়িটা ঠেলে গেউতে গ্যারেজ পর্যন্ত নিয়ে আসে। আসলে খুব বেশি দূরে না হওয়ায় কষ্ট কম হয়েছে পথচারীদের। গাড়ি গ্যারেজে আসলে অধরা ওদের সবাইকে ধন্যবাদ দেয় আর সবাই খুশি মনে চলে যায় ফুরফুরে মন নিয়ে। বান্ধবী, বুঝতে পারলাম না, আমি ধন্যবাদ দেওয়ার পরে সবার এমন মুখটা পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল হয়ে উঠলো কেন? উজ্জ্বল হবে না আবার যদি এত সুন্দরী মেয়ের কাছ থেকে ধন্যবাদ পায়? যাই হোক, এখন লোক ডাক, এখানে তো মানুষ দেখছি না। ওই, কে আছিস? আমার গাড়িটাকে একটু ওষুধ দিয়ে যা, তোদের ট্রিটমেন্ট পাওয়ার জন্য রাগ করে বসে আছে। এদিকে আবির ওদের পাশেই গাড়ির নিচে শুয়ে কাজ করতেছিল। ধরতে গেলে আবিরকে অধরা দেখতে পায়নি, তবে অধরার কথা শুনে আবির চিনতে না পারলেও খুব হাসি পাচ্ছে, তাই গাড়ির নিচ থেকে আস্তে করে বের হয়ে পিছনে শুয়েই বলল, বলুন কিভাবে আমরা আপনাদের গাড়িকে ট্রিটমেন্ট করতে পারি? প্যারাসিটামল দিয়ে নাকি নাপা এক্সট্রা দিয়ে? আবিরের এমন কথা শুনে ওদেরও বেশি হাসি পায়, কিন্তু সেই হাসিটাকে বাম পকেটে রেখে পেছনে দাঁড়িয়ে উপরের কথা বলা লোকটাকে দেখার জন্য পেছনে ঘুরতেই তিনজনই অবাক হয়ে যায়। তবে পার্থক্য হলো আবির অধরাকে দেখে আর অধরা আবিরের মানে কালো ভূতকে দেখে, কেননা কাজ করার কারণে আবিরের মুখে কালি লেগে আছে। অধরা আবিরকে দেখে, অথই, ভূত ভূত, আমরা মনে হয় ভুল করে ভূতের গ্যারেজে এসে পড়েছি। আমারও তো সেটাই মনে হচ্ছে না।
না হলে যেখানে একটা কাকপক্ষ ছিল না সেখানে হঠাৎ করে এই মানুষটা কি করে আসলো? ঠিকই তো বলেছিস ভূত মামা, আমাদের এবারের মতো যেতে দাও। আমরা ভুল করে তোমার আড্ডাখানে এসে পড়েছি। অধরা আর অথই এমন ভয় পেতে দেখে আবিরের খুব হাসি পাচ্ছে। হাসি যেন কোনোভাবেই আটকিয়ে রাখতে পারছে না, তাই আবির খিলখিল করে হেসে দেয়, যেটা দেখে অধরা আরও ভয় পেয়ে যায়। তারপরেও ভয়কে দূর করে রেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, ভূত মামা, তুমি এভাবে হাসছো কেন? আমাদের খেও না প্লিজ, আমরা এখনো স্বামী সন্তানের মুখ দেখতে পারিনি। হ্যাঁ ভূত ভাই, তুমি আমাদের প্লিজ কিছু করিও না, আমরা এক্ষুনি চলে যাব। ওদের এভাবে ভয় পেতে দেখে আবির আর চুপ করে বসে থাকতে পারল না। আবির মুখ খুলে বলে, এই যে আপনারা যেটা ভাবছেন সেটা আসলে ঠিক না। আমি কোনো ভূত না, বরং কাজ করার কারণে আমার মুখে কালি লেগে আছে। উফ বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। তাহলে একটু আমাদের গাড়িটাকে দেখো না, কলেজে দেরি হয়ে যাচ্ছে। দেখছি তো। আপনার এই গাড়িতে কি সমস্যা হয়েছে বলে এখানে কষ্ট করে নিয়ে আইছেন? আরে ভাই, গাড়ির কি অসুখ হয়েছে সেটা যদি আমার মাথা বুঝতেই পারতো, তাহলে এখানে হুদাই কষ্ট করে এতগুলা মানুষকে ডেকে নিয়ে আসলাম কেন? আমি নিজেই তো ঠিক করতে পারতাম। হ্যাঁ, কথা তো পুরোই সত্যি। আচ্ছা, আপনারা ওইখানে গিয়ে বসেন, আমি আপনাদের গাড়ি দেখি কি হয়েছে। একটু তাড়াতাড়ি দেখো, আমার কলেজের সময় ফুরিয়ে যাচ্ছে। ওদের কথার কোনো জবাব না দিয়ে আবির গাড়ির সামনে কভার খুলে খুঁজে খুঁজে খুব বড় সমস্যা না পেয়ে তাড়াতাড়ি ঠিক করে দিয়ে বলে, এই যে ম্যাডাম, আপনার মুড়ির টিন গাড়ি চালানোর জন্য একদম প্রস্তুত, চালিয়ে দেখতে পারেন। ওই তোর সাহস তো কম না, আমার এত দামি গাড়িকে মুড়ির টিন বলস? একেবারে থাপড়ায় দাঁত ফেলে দিব। আপনি তো তখন মুড়ির টিন বললেন, তাই আমিও ভাবলাম এই গাড়ির নাম হয়তো মুড়ির টিনই। চুপ থাক, তোরা নিম্ন শ্রেণীর মানুষগুলো না আসলে একটু বেশি কথা বলিস। অধরা কথাটা বলে গাড়িতে গিয়ে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দেখে সব কিছু ঠিক আছে। তখন ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট আবিরের দিকে ফিকে দিয়ে কোনো কথা না বলে চলে যায়। আর এদিকে আবির সেখানে দাঁড়িয়ে দাঁড়ায় মনে মনে বলে, এই মাইয়া কোনোদিনই ভালো হইব না। এরা বাপের টাকায় আসে বলে নিজেকে কি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলে মনে করে নাকি? মন্ডায় চায় থাপড়ায় থাপড়ায় শরীরের সব দেমাগ নিংড়ে বের করি। আবির কথাগুলো বলে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে মালিককে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসে। বাড়িতে আসার আগে রিয়ার জন্য আইসক্রিম ও ফুচকা নিয়ে আসে, কেননা মহারানীর এটা নিত্যদিনের অর্ডার। একদিন আবির না নিয়ে আসলেই সেদিন আর রক্ষা নেই। এই তো সেদিন আবির রিয়ার জন্য আইসক্রিম আর ফুচকা নিতে ভুলে গিয়েছিল। তার জন্য রিয়া 2 দিন না খেয়েছিল। পরে কত বুঝিয়ে তারপরে খাবার খেয়েছে। আসলেই প্রতিটা বোন ভাইয়ের সাথে একটু রাগ অভিমান বেশি করে, তবে ভাইয়ের প্রতি তাদের ভালোবাসাও থাকে সবচেয়ে বেশি। আবির বাড়িতে আসার পরে ওর মাকে ডেকে বলে, মা মা, তোমার পেতনি মেয়ে কোথায়? দেখছি না ওকে। আর বলিস না, তখন আয়ান আর আহাত এসেছিল। তো আহাত আসার সময় রিয়ার জন্য কাঁচের ছুরি নিয়ে এসেছে। ব্যাস, মহারানী এখনো সেই ছুরি হাতে দিয়েই বারবার আয়নায় দেখতে ব্যস্ত নিজেকে। তোমার মেয়ে পারেও বটে। আল্লাহ জানে ওই যে ছেলের কপালে আছে তার গতি কি হবে। আবিরের কথা শুনে ওর মা কিছু বলতে যাবে তার আগেই রুম থেকে বের হতে হতে রিয়া বলে, তার জীবন ফুলে ফুলে ভরে উঠবে, সেই চিন্তা তোকে করতে হবে না। এখন আমার জন্য যেটা এনেছিস সেগুলো দে তো, পেটে কেমন কেমন করতেছে। এই নিয়ে আর একটু মন দিয়ে পড়, বুঝলি? এবার রেজাল্ট খারাপ হলে দেখিস আমি তোর পিঠে লাঠি ভাঙবো। তুই আমার শরীরে মশা পড়লে মারার সাহস করিস না, আর বলছিস লাঠি ভাঙবি? এটা শুনে হাসি পেল। আগে রেজাল্ট খারাপ হোক, তারপর তোর হাসি আমি বের করব। মনে রাখিস, যে ভালোবাসতে জানে সে আঘাত করতেও জানে। ভাইয়া, তুই দেখিস আমি তোর মনের মতোই রেজাল্ট করব সব সময়। এবার ফ্রেশ হয়ে আয়, একসাথে বসে খাবার খাবো। আবিরের কথা শুনে রিয়া চলে যায় খুশি মনে, কেননা রিয়া ভালো করেই জানে আবির ওকে ছাড়া একটা ভাতও মুখে নিয়ে দেখে না। কিছু সময় পরে খাবার খেয়ে সবাই যার যার মতো রুমে চলে যায়। রাতে আবির শুয়ে শুয়ে চিন্তা করতেছে। আবির কথাটা বলে পকেট থেকে ফোনটা বের করে একটা সাইটে প্রবেশ করে, কেননা আবির ফ্রিল্যান্সে কাজ করে, যেটা পরিবারের কেউ জানে না, এমনকি ওর বন্ধুরাও জানে না।
আবিরের মোবাইলে অনেকগুলো কাজ এসে জড়ো হয়েছিল বলে সেই কাজগুলো করতে বেশি সময় লেগেছে, যার কারণে আবিরের ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে গেছে। সকালে সবাই ঘুম থেকে উঠলেও আবির উঠছে না দেখে, কি ব্যাপার রিয়া, আবির এখনো ঘুম থেকে উঠলো না কেন? ওর না আজকে ভার্সিটি যেতে হবে। কালকে অনেক রাত পর্যন্ত ভাইয়ার ঘরে আলো জ্বলতে দেখেছি, হয়তো পড়াশুনো করে এখন মনের আনন্দে ঘুমোচ্ছে। এসব চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দিয়ে গিয়ে ওকে ডেকে ওঠা, না হলে উঠে আবার তোর সাথে চিল্লাচিল্লি করবে। কেন ডাকিসনি? ভুল তো কিছু বলো নাই। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। রিয়া উপরের কথাটা বলেই সেখান থেকে সোজা আবিরের রুমে চলে আসে। কেননা আবির রাতে রুমের দরজা দিয়ে ঘুমায় না, কেননা প্রতিটা সকালে রিয়া আর ওর মায়ের ডাক ছাড়া ওর ঘুম কাটেই না। রিয়া রুমে ঢুকেই দেখে আবির কাঁথা মুড়ে দিয়ে সে আরামে ঘুমাচ্ছে। ভাইয়া, ওই ভাইয়া, ওঠ এখন। দেখ, সূর্য মামা সে কখন উঠেছে, আর বেলাও 9টা বেজে গেছে। তুই না আজকে ভার্সিটি যাবি? তোর যন্ত্রণা একটুও শান্তিতে ঘুমাতে পারি না। একটু ঘুমাতে নিলেই এসে ভাইয়া ভাইয়া বলে ডাকতে শুরু করে দিস। এত ডাকি তবুও তো দেখলাম না যে তুই নিজে থেকে একদিন ঘুম থেকে উঠেছিস। তোর মতন ক্যাসেট বোন যার ঘরে আছে তাকে নিজে থেকে আবার ঘুম থেকে উঠতে হবে নাকি? ভাইয়া, যখন আমি থাকবো না তখন তোকে কে ডেকে ওঠাবে বলতে পারিস? দেখ রিয়া, আমি কিন্তু এমন কথা শুনতে পারি না, তাই খবরদার আমার সামনে এই কথা বলবি না। এখন আমার কপালে একটা চুমু দিয়ে বিদায় হয় এখান থেকে। সেটা তো দিবই, কিন্তু আমি তোর হাতে তো সেই জিনিসটা দেখছি না, সেটা আমার প্রাপ্য। সেটার কথা কি আমি ভুলতে পারি নাকি? আবিরের কথা শুনেই রিয়া আবিরের কপালে একটা চুমু দিয়ে আবিরের হাত থেকে 100 টাকার একটা নোট নিয়ে চলে যায়। আসলে আবির ঘুম থেকে উঠলেই রিয়া ওর কপালে একটা চুমু দিয়ে 100 টাকার করে নেবে, এটা মহারানীর অর্ডার। মাঝে মাঝে ওদের ভাই বোনের ভালোবাসা দেখে প্রকৃতিরও হিংসে হয়। আবির বিছানার মায়া ত্যাগ করে ওয়াশরুম থেকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। অনেক আগেই ওর বন্ধুদের ফোন করেছে, তারপরেও ওরা আসেনি বলে আবার আবির আয়ানের নাম্বারে ফোন দেয়। তোদেরকে আসতে, ওই হারামির দল, তোদের আসতে কত সময় লাগে? হ্যাঁ শালা, তোরা দুইটা নিশ্চয়ই ভাবির আঁচল ধরে ধরে আসতেছিলি, তাই না? দেখ আবির, আমার মহারানীকে নিয়ে কথা বলবি না। তুই তো জানিস আমি প্রতিদিন ওকে কলেজে না নিয়ে আসলে তার কলেজে আসতেই মন চায় না। সেটা কি আর আমার থেকে কেউ বেশি জানে নাকি? এখন কথা না বলে তাড়াতাড়ি চলে আয়, আমি একা একা বসে আছি। তুই 10 মিনিট বসে, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। আবির কথাটা শুনেই ফোন কেটে দিয়ে বকুল গাছের নিচে গিয়ে বসে মোবাইল বের করে কাজ করতে থাকে। কেননা এখানে পরিবেশটা নিরিবিলি, আর এদিকে অধরা আর আবিরের কলেজ একটাই হওয়ায় সুবাদে অধরা কলেজ গেটে দিয়ে ভেতরে ঢুকে গাড়ি পার্ক করে বাইরে আসতেই দেখে আবির। বাস একটাই হওয়ায় সুবাদে আবির এখানে পরিবেশটা নিরিবিলি, আর এইদিকে অধরা আর আবিরের কলেজ একটাই হওয়ার সুবাদে অধরা কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকে গাড়ি পার্ক করে বাইরে আসতেই দেখে আবির। ব্যাস, আবিরকে দেখেই অধরার মনে জমে থাকা রাগের পাহাড় ধসে পড়তে শুরু করে। অধরাকে এমন করতে দেখে অথই বলে, কিরে অধরা, তোর আবার কি হলো? ওদিকে তাকিয়ে এমনভাবে রাগে ফুসফুস করছিস কেন? আজকে আমি ওকে খেয়ে ফেলবো রে বান্ধবী, আজকে ওকে একেবারে খেয়ে ফেলবো। ও আমার সাথে লাগতে আসে। আমি তো কিছুই বুঝতেছি না, তুই কার কথা বলছিস? হ্যাঁ? অথয়ের কথা শুনে অধরা হাতের ইশারায় আবিরকে দেখায়। ব্যাস, অথয় জেনে যায়, কেননা অথয় আবিরের সাথে আগেও কথা বলেছিল। ওই যে ছোট লোকটাকে বসে থাকতে দেখছিস না বকুল গাছের নিচে, ওকে আমার খুন করতে ইচ্ছে করছে। তুই কি আবির ভাইয়ের কথা বলছিস নাকি? তুই আবার ওর নাম জানলে কি করে শুনি? আমি তাকে চিনি। আবির ভাইয়া তো আমাদের সিনিয়র, আর ছেলে হিসেবে তো খুবই ভালো, অন্যায় একদম সহ্য করে না। ও আচ্ছা, দেখ আজকে আমি ওর সাথে কি করি। অধরার কথাটা বলে আবিরের দিকে ছুটে চলে। এদিকে অথই অনেক ডাকার পরেও অধরা না শুনলে অথইও অধরাকে ফলো করে আসতে থাকে। এদিকে অধরা আবিরের সামনে এসে, ওই তোর সাহস তো কম না, আমার বসার জায়গায় বসেছিস। তুই জানিস না আমি এই জায়গায় প্রতিদিন বসি?
বসেন তো, কি হয়েছে? আজকে আমি আগে আইছি তো আমি আগে বসছি। আবিরের কথা শুনে অধরা আবিরের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবির গালে হাত দিয়ে ঠাই দাঁড়ায় আছে। তো সাহস কম না ফকিরের বাচ্চা, আমার মুখের সামনে আবার কথা বলিস? তুই জানিস না এখানে এই অধরা চৌধুরী কথা বলবে, আর সেটা সবাই শুনবে? কেননা এখানে অধরা একাই কথা বলবে, অন্য সবাই বোবার মতো চুপ করে থাকবে। এটা কি আপনার বাবার সম্পত্তি নাকি যে আপনি এভাবে সবার উপর জুলুম করবেন? এখানে সবার অধিকার আছে কথা বলার। এমনকি এমনি এমনি যুদ্ধ করে লাখো মানুষেরা প্রাণের বিনিময়ে এই ভাষাকে ছিনিয়ে আনেনি হানাদার বাহিনীর থেকে। জ্ঞান কম দে, কেননা এই যে কলেজের জায়গা না, এখানে পুরো জায়গাটাই প্রায় আমার বাবার। তাহলে ভাব আমার পাওয়ার কত বড়। যেখানে আমার সাথে কলেজের প্রিন্সিপাল মাথা নিচু করে কথা বলে, আর তুই সেখানে মুখে মুখে তর্ক করিস। আবির কিছু বলতে যাবে তার আগে আয়ান ও আহাত সেখানে চলে আসে, আর এখানে ঝামেলা না করায় ভালো ভেবে আবিরকে অন্য পাশে নিয়ে আসে। তোরা আমাকে এভাবে টেনে নিয়ে আসলি কেন? হ্যাঁ, আমি দেখতাম ওর কত দম আমার সাথে পাঙ্গা নেয়। বন্ধু, তুমি তো ভার্সিটি আসো না, তাই জানো না ওই মেয়ে কোন জলের মাছ। আর ওর বাবা এই শহরের কিং, যা বলে তাই সবাই পালন করে। তাই বলে আমি এভাবে চুপচাপ বসে সহ্য করব? মোটেও না। আমার মা আমাকে এভাবে নত হয়ে চলতে শিখায়নি, আমাকে মাথা উঁচু করে পথ চলতে শিখিয়েছে। দোস্ত, সব জায়গায় এমন কথা চলে না, কেননা ওদের অনেক পাওয়ার। তোর কিছু একটা করে বসলে কি তুই ভেবে দেখছিস? তোদের জন্য কোথাও গিয়ে কায়দা করে জিতে আসতে পারি না, ঠিক মাথা নত করিয়ে আসতে হয়। সেটাই ভালো, কেননা আমাদের মাঝে কোনো ঝামেলা হয় না। তবে আমার মনে হয় না অধরা তোকে এত স্বাভাবিকভাবে তোকে ছাড় দিবে। সেটা দেখা যাবে ও আমার কি করতে পারে। এভাবে ওরা আরও কিছু কথা বলে ক্লাসে চলে আসে। ক্লাস শেষ করে বাইরে আসতেই একদল গুন্ডা এসে আবিরের সামনের পথ আটকে দাঁড়িয়ে থাকে। আবিরের বুঝতে বাকি রইল না এটা অধরার কাজ, তাই আবির ওদের উদ্দেশ্য করে বলে, দেখ ভাই, তোদের সাথে আমার কি শত্রুতা সেটা আমি জানি না, তবে আমি এটা ভালো করেই জানি তোদের কে আমাকে মারতে পাঠিয়েছে। ভাই, আমি বলি কি, তোরা নিজেদের বিপদ ডেকে না এনে এখান থেকে চলে যা। তোর কথা শুনে আমরা সবাই তো ভয়ে চুপসে গেলাম। এই তোরা দেখ তো নিচে ঠিক আছে নাকি, এই বলে কি আমাদের মারবে। আমি জানি আসলেই ভালো মানুষের কথার কোনো দাম নেই, তবে তোরা যখন নিজের ইচ্ছা মতন হাসপাতালে ভর্তি হতে চাচ্ছিস তো দেরি না করে তাড়াতাড়ি চলে আয়। আমরাও হাতটা কেমন করছে। হাসপাতালে আমরা না, বরং হাসপাতালে ভর্তি থাকবি তুই। ওই তোরা কি দেখছিস, ওকে মেরে ভর্তা বানিয়ে দে। হো, তোদের কথা শুনে না আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখ, তোর ওই সব কথা শুনে আমরা আমাদের কিন্তি সময় নষ্ট করতে পারবো না। তুই বরং তোর মনের সেই কথাটা হাসপাতালে শুয়ে শুয়ে ডাক্তার বা নার্সকে শোনাস। আচ্ছা, তোদের যখন এতই শখ মার খাওয়ার, তো আয় এসে হাতের ব্যায়াম করিয়ে দিয়ে যা। আবিরের কথা শেষ হতে না হতেই ওরা একে একে আবিরের উপরে হামলা চালায়। এদিকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে অধরা দেখছিল পুরো কাহিনীটা। এদিকে আবির প্রথমে দুই একটা মায়ের নিজের উপরে নিয়ে নেয়, যেটা দেখে অধরা তো খুশির কোনো কমতি নেই। এদিকে আবার আবির সবগুলারে মেরে মাটিতে শুইয়ে দেয়। তখন অধরা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। সবগুলো মাটিতে লুটুপুটু খেলতেছিল শুয়ে শুয়ে। কি মামারা, তোরা না কইলি আমাকে হসপিটালে ভর্তি করিয়ে নার্সের সাথে মধুর সময় কাটানোর ব্যবস্থা করে দিবি? এখন তো তোরাই মাটিতে শুয়ে আছিস। ভাই, আমরা আসলে ওই ম্যাডামের কাছে টাকা নিয়ে তোকে মারতে এসেছিলাম। প্লিজ ভাই, আমাদের আর মারিস না। আমি তো সেটা জানি, আর হ্যাঁ, তোদের আমার মারার কোনো ইচ্ছেই ছিল না, তোরাই তো আমাকে মারতে বাধ্য করলি। এখন শোন, তোরা গিয়ে তোদের ম্যাডামকে বলিস এই আবিরকে মারা এত সহজ না। আবির কথাটা বলে বসা থেকে উঠে বকাটের ছেলেটার বুকে একটা লাথি দিয়ে চলে আসে। আবিরের খুব রাগ হচ্ছে অধরার প্রতি, যেন এখন কাছে পেলেই কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতো। এইদিকে অধরা আবিরের মায়ের স্টাইল দেখে মনে মনে সিদ্ধান্ত নেয়, না, ওই ফকিরের বাচ্চাটাকে এভাবে আমি কিছুতেই করতে পারবো না।
ওকে ঘায়েল করতে হলে আমাকে অন্য রাস্তা বেছে নিতে হবে। হ্যাঁ, আমাকে অন্য রাস্তা বেছে নিয়েই কাজ করতে হবে। এভাবে চলতে থাকে দিন। অধরা যেভাবে পারে আবিরকে অপমান করে চর থাপ্পড় তোর সাথে বোনাস হিসেবে আছেই। একদিন আবির ওর বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছে, এমন সময় আবির, আমি বুঝি না তোর সাথে অধরা এমন কেন করতেছে। যেখানে ও সবার সাথে যদি ঝামেলাও হয় তাহলে একটা পানিশমেন্ট দিয়েই ছেড়ে দেয়। আরে বেটা, ওর কাছে সবাই আর আমি কি এক হলাম নাকি? হ্যাঁ, একটা কথা হামেশা ইয়াদ রাখনা, নায়ক मैं নায়ক हूँ, নায়ক हूँ मैं নায়ক हूँ। আইছে আমাদের নায়ক সাহেব রে, যে কিনা ওনার কাছে সবসময় অপমানিত হয়। তোরা একটু চুপ কর তো। এমনিতেই আমি ওই দেমাগির জ্বালায় কোথাও গিয়ে শান্তি পাই না। সব সময় আমার পিছনে আঠার মতন লেগে থাকে। তোর সাথে ঝামেলা না করলে কি আর ও তোর সাথে অমন করতো? নাকি আরও ঝামেলা নিয়ে অন্য কারো কাছে নেতা সাজা যাও? আমার দুশ্মন ওই কোটিপতির অহংকারী বেটি অধরা না, বরং আমার দুশ্মন হলি সালা তোরা। কিসের কি একটু সান্ত্বনা দিবি তা না, আমাকে আরো জ্ঞান দিতে আইসস। এই জন্য বলে কারো ভালো করতে নাই। আচ্ছা চল, এখন গরম করে একটা চা খেয়ে চলে যাই, না হলে সবার সামনে তোকে ওই মেয়ে কখন এসে মারবে কে জানে। তাই চল। ওই মেয়ের একটুও বিশ্বাস নেই, ঝড়ের মতন যখন তখন আসতে পারে। আবির কথাটা বলতে না বলতেই সামনে তাকিয়ে দেখে অধরা ওদের সামনে গাড়ির সাথে হেলান দিয়ে রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আবির বলে, দোস্ত, এবার বুঝি আমি শেষ। ওই দেখ, রাক্ষসীর নাম নিতে না নিতে এসে হাজির। আবিরের কথা শুনে আয়ান ও আহাত সেই দিকে তাকিয়ে অধরাকে দেখেই সেখান থেকে ভো দৌড়। কেননা এই মেয়ে যেই লেভেলে রেগে আছে তাকে আগে পিছে কাউকে বাঁচবে না, উড়াধুরা মারও শুরু করবে। আচ্ছা, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এভাবে আমার পিছনে ফলো করছেন কেন? আবার এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আবিরের কথা শুনে অধরা আবিরের গালে একটা থাপ্পড় দিয়ে ঠাস করে আবিরকে জড়িয়ে ধরে বলে, যেটা দেখে আবিরের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। এই তুই জানিস না একটা মেয়ে একটা ছেলেকে কেন সবসময় ফলো করে, কেন তার কাছে সবসময় থাকতে চায়? না, আমি এইসবের কিছুই এত বুঝি না। কেননা আমি তো আর ওই ক্লাসে কখনো পড়িনি যে বুঝতে পারবো। তা বুঝবি কেন? তুই তো একটা আনরোম্যান্টিক পারসন। আমি তোকে ভালোবাসি, বুঝেছিস? কি আমি কেন জানি শুনতে পাইনি। আমি তোমাকে ভালোবাসি, এবার শুনতে পেরেছো তো নাকি? দেখেন, আমার সাথে একদম নতুন কোনো নাটক করতে আসবেন না। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি, আপনার দ্বারা কখনো ভালোবাসা হবে না। আবির কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে অধরা আবিরের যাবার দিকে তাকিয়ে রহস্যের হাসি দিয়ে বলে, চান্দু, কতদিন এভাবে আমাকে এড়িয়ে চলবা? ছেলে মানুষ যতই শক্ত হোক না কেন, একটা মেয়ে তাকে নরম বানাতেই পারে। আমার প্রেমে তোমাকে হাবুডুবু খেতেই হবে। অধরা সেখানে আর দেরি না করে চলে যায়। আর এইদিকে আবিরের কানে যেন সব সময় অধরার বলা ভালোবাসি কথাটাই বাজতেছে। ও যেন বিশ্বাস করতেই পারছে না যে অধরা ওকে ভালোবাসি বলবে। এভাবে আনমনা হয়ে বিছানায় শুয়ে শুয়ে কিছু একটা ভাবতে দেখে রিয়া জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাইয়া, তোর কি হয়েছে? এভাবে শুয়ে শুয়ে কি ভাবছিস? আম্মু তোকে বাজার করার জন্য ডাকলো। ও কিছু না, আমি এমনি শুয়ে আছি। আর তুই যা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ভাইয়া, তুই যতই বলিস না কেন কিছুই ভাবছিস না, কিন্তু আমি বুঝি মানুষ প্রেমে পড়লেই এমন হয়ে যায়। এই, তুই গেলি এখান থেকে, আইসে আমাকে প্রেম শিখাইতে। আবিরের ধমক শুনে রিয়া আর সেখানে না থেকে দৌড়ে চলে যায়। কিছু সময় পর আবির রেডি হয়ে এসে বাজারে চলে আসে। দেখে শুনে সব বাজার করে বাসায় আসে। এভাবেই কাটে কিছুদিন। এর মাঝে প্রতিদিন আবিরকে অধরা ভালোবাসি বলে বলে পাগল করে মেরেছে, কিন্তু আবির হ্যাঁ সম্মতি দেয়নি। যদিও আবিরের মনে মনে অধরাকে ভালোবেসে ফেলেছে, এইদিকে আবিরের আশেপাশে কোনো মেয়ে দেখলেও অধরা সেই মেয়ের অবস্থা খারাপ করে দেয়। আবির কিছু বললেই অধরা জোর গলায় বলে, শোনো জান, আমি হলাম গোলাপ ফুল আর তুমি হলে আমার সেই ফুলের ভ্রমর। তোমাকে এই একটা ফুলের মধু খেয়েই বাঁচতে হবে। অন্য ফুলের দিকে তাকালেও আমি ফুলে ফুলে উড়ে বেড়ানোর ডানা কেটে দেব। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, কোনো মেয়ে আমার সাথে কথা বললে তোমার সমস্যা কি?
ভালোবাসি তাই তোমার সব কিছু আমার, আর আমার জিনিসের কাছে অন্যকে আসতে দেবো কেন? কিন্তু আমি তো তোমাকে একটিবারের জন্য বলিনি ভালোবাসি। ভালোবাসি বলো নাই তো কি হয়েছে? একদিন না একদিন ঠিকই বলবা, সেটার উপরে আমার পুরো কনফিডেন্স আছে। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না, এটা 100% সত্য। তুমি একদিন না একদিন আমাকে যে ভালোবাসবে সেটাও 100% সত্য। এখন আমার একটা কাজ আছে, তাই চলে যাচ্ছি। জান, আমি নাই বলে একদম অন্য মেয়ের দিকে তাকাবে না, তাহলে তোমার চোখ দুইটা তুলে আমি মাঠে ফুটবল খেলবো। অধরা কথাটা বলেই সেখান থেকে চলে যায়, আর এইদিকে আবির দাঁড়িয়ে খুশিতে হাসতে থাকে। কেননা আবিরের মনে মনে যে এমন একটা শাসন করা মেয়েকে পছন্দ। অধরা চলে যাওয়ার পরে আয়ান এসে বলে, আবির, তুই জানিস আজকে অধরা জান্নাতের কি অবস্থা করেছে? শুধু তোর সাথে কথা বলেছে বলে। হ্যাঁ, জানবো না কেন? অধরা নিজেই তো বলে গেল। আর শুধু জান্নাতি বা কেন, আরও যে মেয়ে আমার সাথে কথা বলতে আসবে তাকেই এমন অবস্থা করব। ভাই, এই মেয়ে কিন্তু দেখছি হেভি ডেঞ্জারাস। তোকে মনে হয় সত্যি ভালোবাসে, কেননা রাগী মেয়েদের ভালোবাসা সবসময় মধুর হয়। তারা যাকেই ভালোবাসুক না কেন মন দিয়েই বাসে। না ভাই, আমি সাপকে বিশ্বাস করতে রাজি আছি, কিন্তু এই মেয়েকে আমি বিশ্বাস করতে রাজি নি। এ যখন তখন রং বদলায় ফেলতে পারে। তবে আমার কেন জানি সেটা মনে হচ্ছে না, কারণ তোর চোখ বলে দিচ্ছে তুই মনে মনে অধরা প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ওরে বাবা, চোখ দেখে ভালোবাসা বুঝতে পারার ডাক্তার যে এখানে উপস্থিত আছে এটাই মনে নেই। হ্যাঁ, আমিও ওকে ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারছি না। যদি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ও এমন করে থাকে। আরে দোস্ত, এমন চিন্তা ভাবনা না করে তুই তোর মনের কথাটা ওকে বলে দে। দেখবি ও সত্যি তোকে অনেক সুখে রাখবে। এখন এই সব কথা বাদ দিয়ে তোরা ক্লাস কর, আমার একটা কাজ আছে, আমি সেখানে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস কেমন? আর ওকে ভালোবাসিস কথাটা বলে দিস, না হলে কতজনের নাক ফাটাইয়া দিব আল্লাহ জানে। দেখতে হবে তো, তোদের হবু ভাবি হলো লেডি ডন, রূপে যেমন পুরী তেমনি রাগে আগুন। আবির আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে অধরা বাসায় এসে বিকেলে ছাদে বসে অথয়ের সাথে গল্প করতেছে। অধরা অথয়কে একটা কথা বলে, যেই কথাটা শুনে অথয় খুশি হয়ে বলে, দেখ বান্ধবী, তুই হয়তো আবির ভাইয়াকে ভালোবাসিস মন প্রাণ দিয়ে, কিন্তু সে তো তোকে ভালোবাসে না। আর কিভাবে বাসবে? তোর যে রাগ! বান্ধবী, তুই তো জানিস না আমি কোন জলের মাছ, আমাকে ভালোবাসতেই হবে। অথই তুই ঠিকই বলেছিস, আমার রাগটা একটু বেশি, সবসময় বলতে গেলে নাকের ডগাই থাকে। চিন্তা করিস না, আবির ভাইয়া দেখবি তোকে ঠিকই ভালোবাসবে। তুই শুধু ওরা পাশে পাশে থেকে ভালোবাসার কথাটা মনে করায় দিতে থাক। সেটা ছাড়া তো কোনো কাজও নাই। আর দোস্ত, তোর সাথে তো আবির কথা বলে, তুই একটু ওকে বলে রাজি করা না। আমি ওকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। বান্ধবী, তুই আমাকে এই কথাটা বলে হাসাইলি রে। যেই তুই আবির ভাইয়ের সাথে কোনো মেয়েকে কথা বলতে দেখলেই তার অবস্থা খারাপ করে ফেলিস, তাহলে আমাকে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি যে আমি তার সাথে কথা বলতে যাব? আরে গাধি, আমি তোকে কিছু বলতে যাব নাকি? হ্যাঁ, তুই তো আমার বান্ধবী, তাই না? বান্ধবী হলে কি হবে? তোর কোনো বিশ্বাস নাই, তুই যখন তখন রূপ বদলাতে পারিস। দেখ, আমাকে একদম রাগাবি না। আমি বলেছি তুই আবিরের সাথে কথা বলবি তো বলবি। আচ্ছা, আমি দেখবনি বলে কি হয়? তাও তুই এভাবে রাগিস না। তোর রাগ দেখলেই আমার কলিজায় পানি থাকে না। তোর কথা শুনে আমার আসলেই হাসি পায়। আচ্ছা অথই, তোর কাছে কি মনে হচ্ছে না আজকে সন্ধ্যাটা একটু বেশি রঙিন হয়েছে, গোধূলির সাজে নিজেকে সাজিয়ে? প্রেম বলতে সবার কাছে কালো জিনিসটাকেও রঙিন লাগে, এটাই বাস্তব। তবে আসলেই আজকে সন্ধ্যাটা অসম্ভব সুন্দর। এভাবে ওরা দুজনে আরও অনেক কথা বলে। কিছু সময় পরে মিস্টার রফিক সাহেব অফিস থেকে ফিরে মেয়েকে রুমে না পেয়ে ছাদে এসে দেখে অধরা ছাদে বসে অথয়ের সাথে কথা বলছে। তাই রফিক সাহেব পেছন থেকে বলে, এখানে এই ভরা সন্ধ্যায় আমার মামুনিটা বসে বসে কি শুনছিস? আব্বু, দেখছো তোমার আম্মু এখানে বসে তার বান্ধবীর সাথে বসে কথা বলছে, তাও জিজ্ঞেস কেন করলে? আম্মাজানের মুখ থেকে শুনতেই আমার বেশি ভালো লাগে। এটা কি আমার আম্মাজান জানে নাকি?
সেটা তো জানি, তারপরেও জেনেও জিজ্ঞেস করাটা কেমন দেখায় না বলো? আচ্ছা আম্মা, বাদ দাও। আর বলো, তুই বান্ধবী মিলে এখানে কি নিয়ে কথা বলছিলে? আজকের আকাশটা তার আপন মনে সেজেছে তো, তাই দেখতে কত সুন্দর লাগছে, সেটা নিয়েই কথা বলছিলাম। ও আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমি নিচে গেলাম। আর তাথই আজকে আমাদের বাসায় খেয়ে যাবে কিন্তু। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, এখন কত ভালো ব্যবহার। আর যখন রেগে যায় তখন একে দেখে মনে হয় এর থেকে ভয়ঙ্কর লোক আর এক কোথাও নেই। বজ্জাত ব্যাটা। অথই মনে মনে ওপরের কথাগুলো বলছে রফিক সাহেব চলে যাওয়ার পরেও। তাই অধরা অথইয়ের ঠোঁট নাড়ানো দেখে জিজ্ঞেস করে, কিরে অথই, তুই মনে মনে কি শপথ বাক্য পাঠ করছিস, নাকি আমার আব্বুর নামে বদনাম করছিস? ছি ছি ছি, তুই এই কথা বলতে পারলি? তোর বাবা মানে তো আমারও বাবার মতো, তাই না? তাহলে আমি কি তার সম্পর্কে এইসব কথা বলতে পারি? না, তুমি তো বলতে পারো না। শাকচুনি, তুমি যে কত ভালো মানুষ সেটা বুঝি, আমি জানি না। থাক হয়েছে, আর বলতে হবে না। এখন চল নিচে যাই। এমন সন্ধ্যায় ছাদে থাকতে নেই, তাহলে ভূতের আত্মা এসে ভর করবে। আমরা নিজেরাই তো এক একটা ভূত নিই, অন্যকে ভয় দেখিয়ে বেড়াই, তাহলে আমাদের কাছে ভূত কি করে আসবে? অধরার কথা শুনে পাশ থেকে কে যেন বলে ওঠে, ভাই রে ভাই। এই কথাটা শুনেই দুজনে কোনো দিক না তাকিয়ে দৌড়ে নিচে চলে আসে। নিচে এসে দুজনে হাঁপাচ্ছে আর বুকে ফু দিচ্ছে, সাথে পেছনের দিকে তো বারবার ফিরে ফিরে দেখছে ভূত আবার আসছে কিনা। ওদের এমন করতে দেখে রফিক সাহেব জিজ্ঞেস করে, কিরে মা, তোরা এখন হাঁপাচ্ছিস কেন? আমি না একটু আগে তোদের ছাদে দেখে আসলাম। ভালো আঙ্কেল, আপনাদের ছাদে না ভূত আছে? ভূত? তাও আবার ছাদে? তোদের কত করে বলি এই সন্ধ্যার সময় ছাদে গিয়ে বসে থাকিস না, সেটা তো শুনবি না। আজকে আমার কথা মিলল তো? না বাবা, আর সন্ধ্যায় ছাদে যাব না। দৌড়াতে দৌড়াতে আমাদের শখ মিটে গেছে। হ্যাঁ, তা আম্মু, ভূত বাবাজি কি বলেছে তোদের একটু আমিও শুনি। ওই তো ভূত জোর গলায় বলেছে। ভূত কিভাবে আসে দাঁড়া দেখাচ্ছি। অধরার কথা শুনে সবাই হাসতে থাকে, যেটা দেখে অধরা তো তেলে বেগুনে আরও জ্বলে ওঠে। কিন্তু কিছু আর না বলে সেখান থেকে রুমে চলে আসে আর ইচ্ছে মতো আগে পানি খেয়ে নেয়, তারপর বিছানায় শুয়ে ভাবে, না, আমাকে এভাবে ভয় পেলে তো চলবে না। আমি নিজেই তো অন্যকে ভয় দেখিয়ে বেড়াই, তাহলে আমি কেন ভয় পাবো? দাঁড়া, আগে ভূতের গোষ্ঠী উদ্ধার করে আসি। অধরা কথাটা বলেই রুম থেকে বাইরে এসে অথইকে বলে ছাদে যাওয়ার কথা, যেটা শুনে অথই তো কাঁপাকাঁপি শুরু করে দেয়, কেননা অথই একটু বেশি ভীতু। ওই শাকচুনি, তুই জানিস না যত ভয় পাবি তত আরো ভয় দেখাবে, তাই চল আগে ভূতের নানির 14 গোষ্ঠী উদ্ধার করে আসি। আঙ্কেল, আপনাদের ছাদে না ভূত আছে। তোর মরার শখ থাকে তুই যা, আমার এখনো বিয়ে হয়নি। আমরা তো অল্প বয়সী হবু স্বামীকে দেবদাস বানানোর ইচ্ছে নাই। তুই কি মনে করেছিস আমি একা যাব? আরে এটা ভুল, আমার সাথে তোকেও যেতে হবে, এটাই ফাইনাল। অথরা কথাটা বলেই অথইয়ের হাত টেনে নিয়ে যেতে নিলেই অথই চিৎকার দিয়ে বলে, আল্লাহ গো, বাঁচাও। ওই শাকচুনি চুপ থাক, এত জোরে চিল্লাচিল্লি করলে ভূত তো পালিয়ে যাবে। অধরার কথা শুনে অথই আর কিছু বলে না, বরং সাথে সাথে যায়। আর পুরো ছাদ খুঁজে কোথাও কিছু পায় না। আর পাবেই বা কী করে? কোনো ভূতের সাহস আছে এত সাহসী মেয়ের সামনে আসার? আর সাহস করে সামনে আসলেই তো পানি ছাড়া গিলে খাবে। বাস্তবে এমন মেয়ে খুঁজে পাওয়া আমার মনে হয় খুব কঠিন। কেননা যারা তেলে পোকা দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে, তারা ভূতের নাম শুনলেই তো থাক আর কইলাম না, নাহলে ভূতনি এসে আমারও ঘাড় মটকে দিবে। দেখেছিস, কিছুই নাই। আসলে আমরা তখন ভুল শুনেছিলাম। আমার তো মন চাইছে শালার ভূতের লেজে আগুন ধরাই দিই। থাক বোন, অনেক সাহস দেখানো হয়ে গেছে, এখন চল। আমার মনে হয় ভূত আহার করতে গেছে। তুই আসলেই অনেক ভীতু, চল নিচে যাই। তারপরে ওরা ভয়কে দূর করে নিচে চলে আসে। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে সোফায় বসে গল্প করে। রাত বাজে 9টা। অথই অধরার পাশে বসে আস্তে করে বলছে, অথরা, আমাকে একটু বাসায় এগিয়ে দে না, আমার একা একা খুব ভয় পাচ্ছে। তুই আসলে ভীতুর ডিম, দাঁড়া ফুলমতিকে পাঠিয়ে দিচ্ছি। সেটাই কর, উনি যেই মোটু, তার কাছে ভূত আসার সাহস করবেই না।
তুইও না এই ফুলমতি অথইকে একটু ওর বাসায় এগিয়ে দিয়ে আসিক তো, ওই একা যেতে ভয় পাচ্ছে। অধরা কথা শুনে ফুলমতি অথৈকে সাথে নিয়ে তাদের বাসায় রাখে আসে। এদিকে আবির বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতেছে ঘুমানোর জন্য, তবুও যেন ঘুম পড়ি ওর কাছে আসছে না। কেননা ওর সবটা জুড়ে অধরা আর অধরা। চোখ বন্ধ করলে অধরার মুখটা এইচডি ফটোর মতো ভেসে ওঠে। এই মনপুরি কেন আমার ধ্যান চ্যান সব কেড়ে নিল? হ্যাঁ, দেখছো না আমার চোখ ভর্তি ঘুম, অথচ তোমার জন্য ঘুমাতে পারছি না। যাও ঘুমিয়ে পড়ো, আর আমাকেও ঘুমাতে দাও। আবির একা একাই নিজের সাথে ওপরের কথাগুলো বলে অনেক কষ্টে ঘুমের পরীকে কাছে ডেকে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে সে সকাল সকাল বেরিয়ে পড়ে কলেজে। কেননা আজকে কাজের চাপ, আর বিকেলে আবির অন্য একটা কাজে যাবে। আবিরকে এত সকালে বের হতে দেখে ওর মা জিজ্ঞেস করে, কি বাপ, তোর আবার আজকে কি হলো? এত সকাল সকাল কোথায় বের হচ্ছিস? আম্মু আর বলিও না, আজকে একটু কাজের চাপ, তাই তো আগেই যেতে হচ্ছে। আচ্ছা, তাহলে সাবধানে যাস। ঠিক আছে, আর রিয়ার সাথে যেন রাগারাগি করো না। আবির কথাটা বলেই চলে যায়। আবির আজকে ওর সাইকেলটা নিয়ে বের হয়েছে। অনেকদিন পরে সাইকেল চালানোর কারণে আবিরের পা যেন ব্যথা হয়ে গেছে। তবুও অনেক কষ্টে গ্যারেজে পৌঁছে কাজে মন দেয়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তবুও যেন কাজ শেষ হচ্ছে না। অনেক কাজ শেষ করে আবির ওর কাজের পাড়ি দেয়। আবির কি কাজ করে সেটা পরে জানতে পারবে, আপাতত গোপন থেকেই যাক। এইদিকে আবিরকে আজকে কলেজে না দেখতে পেয়ে অধরা চিন্তায় যেন শেষ। আবিরকে না দেখে যেন অধরার ভালোই লাগছে না। অধরা আনমনা হয়ে রুমে বসে আছে আর আবিরের কথা চিন্তা করতেছে। আজকে আবির কেন আসলো না? ওর আবার কিছু হয়নি তো? না, আমি এসব কি ভাবছি? ওর আবার কি হবে? ওকে যে সুস্থ থাকতেই হবে, আমার প্রেমে ওকে পড়তেই হবে। অধরা এইসব ভাবছে আর নিজেই নিজের সাথে হাসছে। এইদিকে সেই দৃশ্যটা দেখে ফেলে ফুলমতি। কেননা ফুলমতি অধরাকে ডাকার জন্য এসেছিল। অধরার এমন ঘটনা দেখে ফুলমতি ডাকবে তো দূর, দরজা থেকেই দৌড়ে নিচে চলে আসে আর রফিক সাহেবকে সবটা খুলে বলে। রফিক সাহেব সবটা শুনে অধরার রুমে এসে দেখে অধরা বিছানায় শুয়ে মোবাইল ঘাটাঘাটি করতেছে। অধরা, তোর কি কিছু হয়েছে নাকি? সত্যি করে বলতে দেখি। অধরা বাবার কথা শুনে কেন জানে খুব করে চমকে যায়। কেননা অধরা তার বাবাকে এমন কথা কখনো বলতে দেখেনি। কারণ অধরা নিজেই তার বাবাকে বলতো তার কি হয়েছে। আব্বু, তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? মানে আমার তো কিছুই হয়নি। দেখ অধরা, তোর মা নেই, ছোট্ট থেকে এই বুকে আগলে রেখে তোকে বড় করেছি। বলতে গেলে আমি তোর বাবা, আমি তোর মা, তোর ভালো মন্দ সব দেখার দায়িত্ব আমার। আব্বু, সত্যি আমার কিছু হয়নি। এই দেখো, আমি একদম ফিট, হাসছি, গান গাইছি, আবার তোমার সাথে কথাও বলছি। ফুলমণি বলল তোকে নাকি ভূতে ধরেছে, তুই নিজে নিজেই হাসতেছিস। এই কথা? আসলে আব্বু, আমার তখন একটা মজার কথা মনে হয়েছিল, তাই নিজেই হাসলাম। সেটাই হয়তো ও দেখেছে। যাক, কিছু না হলেও ভালো। এখন এমন কোনো আচরণ করিস না যেটা দেখে মনে হয় তোকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আরে দূর বাবা, এমন কিছুই হবে না তোর আম্মা জানেন, বুঝেছো? এখন গিয়ে পেপার পড়ো, যাও। ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু। রফিক সাহেব ওপরের কথাটা বলে অধরার রুমের সব জানলা ও তার উপরে পর্দা টেনে দিয়ে নিচে চলে আসে। তার বাবার এমন কাণ্ড দেখে অধরা যেন না হেসে পারলই না। প্রাণ খুলে হেসে নিল সে। তারপরে বিছানা থেকে উঠে বই নিয়ে পড়তে বসে। কিন্তু তার মনটা জুড়ে তো আবির আর আবির। এমন কবি আর লেখকদের লেখা পড়া কি আর মাথায় ঢোকে নাকি? আপনারাই বলেন। তবুও আবিরকে ভাবনার একপাশে রেখে অনেক কষ্টে একটু পরে বইয়ের সাথে ব্রেকআপ করে নিচে চলে আসে। এভাবে দেখতে দেখতে চলে যায় আরও কিছুদিন। একদিন অথই দেখে আবির দোকানে বসে চায়ের কাপে ডুবিয়ে বিস্কুট খাচ্ছে। তাই অথই তার কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে বলে,